আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বৃহত্তর সমাজকে জানাবার জন্য আমরা সকালে আজ আপনাদের মুখোমুখি হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিম, রাজ্যের মাননীয় মন্ত্রী, দুই প্রকাশে রয়েছেন সাংসদ সামিরুল ইসলাম, এপাশে মৌসম বেনজির নূর, এবং যে বিষয়টিকে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সকলকে জানাবার জন্য বলা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন, সমাজ মাধ্যমে জানিয়েছিলেন যে কিভাবে দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর। বাংলা বলেন কিন্তু ভারতীয়, বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন রুচির জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে, একটি শিশুকে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এরপরে বিজেপির কয়েকজন বলার চেষ্টা করেছে সেটা নাকি ভুল, দিল্লি পুলিশকে দিয়ে বলানো হচ্ছে সেটা নাকি ভুল। আমরা আপনাদের জানাচ্ছি সেই পরিবারটি, যে বাচ্চাটি এখন আইনগত সমস্যার জন্য আমরা বাচ্চাটিকে সামনে আনতে পারছি না বা আনছি না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী এবং মহানাগরিক ফিরহাদ হাকিমের কাছে সকালে সামিরুল এবং মৌসম তাদের দিল্লি থেকে নিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসা বলতে যা বোঝায় তাই। কারণ প্রথমে তো অত্যাচার করেছে, তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না। তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, যে ভিডিও ফুটিয়ে ছাড়া হয়েছে, আসল যে ঘটনা, যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে সেই ভিডিও ফুটেজ ছাড়া হয়নি। সেই ভিডিও ফুটেজ ওরা ছাড়ুক। যেখানে পরিবারকে আটকে রেখেছিল, যে পরিবারকে কার্যত ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে, তোলাবাজি করেছে, এই পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে, বলছে বাংলা মানে তোমরা বাংলাদেশ। ওরা বলছে না, আমরা মালদার। ওনাদের পরিবারের যিনি কর্তা তিনি এখানে রয়েছেন। 20 থেকে 25 বছর আগে এক ঠিকাদার তাদের কাজের জন্য ওনাকে নিয়ে গেছিল। 20 থেকে 25 বছর, কোন জমানা? বাম জমানা। যারা বড় বড় কথা বলছেন তারা জেনে রেখে দিন, এই ফ্যামিলি প্রথম গেছে 20 বছর আগে। এবার যা হয়, উনি ওখানে কাজ করছেন একজন ঠিকাদারের আন্ডারে। সেই ঠিকাদার যখন আবার বলে আরো লোক দাও, আরো লোক চাই, তো তখন সে বাড়ির লোকের কাজের জন্যই অটোমেটিক্যালি তার বাড়ির লোকদের নিয়ে আসে। ভারতবর্ষের মধ্যে আছে। তো এই জায়গায় যে অত্যাচার হয়েছে, আজ বিজেপির মিথ্যার মুখোশ খুলে গেল। কারণ এই ফ্যামিলি, তাদের অভিযোগ সত্য এবং এবার এদের থাকা আবার মালদায় পাঠানো, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা দায়িত্বটা নিচ্ছেন ফিরহাদ হাকিম। সামিরুল এবং মৌসম হেল্প করবেন। শুধু তাই নয়, দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর সন্ত্রাস হয়েছে, তাদের বাচ্চাকে আক্রমণ করা হয়েছে, যেভাবে প্ররোচনামূলক ভাষা ব্যবহার হয়েছে, যেভাবে অন্যায়ভাবে তাদের ফোন এবং অন্য সামগ্রী আটকে রাখা হয়েছে, যেভাবে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে, তোলাবাজি হয়েছে। আজ কলকাতাতেও দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী এবং মহানগরী ফিরহাদ হাকিমকে, এনাদের এই অভিজ্ঞতা প্রথমেই এসে যে ফিরহাদ হাকিমকে জানিয়েছেন সেটা আপনাদের সামনে বলার জন্য। তারপর যিনি ভুক্তভোগী, যাকে থানায় নিয়ে গেছিল, যার বাচ্চার উপর অ্যাটাক হয়েছে, তিনি আপনাদের সামনে বলবেন। প্রথমেই আমরা যারা বাংলায় কথা বলি
তারা ভারতীয় কি ভারতীয় নয়, এই ক্লারিফিকেশন মোদী সাহেব এবং অমিত শাহ সাহেবের কাছে চাইছি। আমরা যারা বাংলায় কথা বলি, ভারতবর্ষের মাটিতে জন্মে বড় হয়েছি, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে, এখানে বড় হয়েছি, খেয়েছি, দিয়েছি, নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি। তারা ভারতীয় কি নয়, সেই প্রশ্নের জবাব অমিত শাহজিকে দিতে হবে, মোদীজিকে দিতে হবে। কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে, সেখানে বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই হার যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ইভেন এমন কথা ওনাদের কাছে সকালে আমি শুনলাম, যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করি। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদী এবং অমিত শাহ করবেন না। এই আপনাদের ভাবধারা এবং আরেকটা ইসলামিক কঠোরপন্থী ভাবধারায় আমাদের দেশ একবার ভাগ হয়েছে। আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব। ভারতবর্ষ এক থাকবে। ভারতবর্ষের সব মানুষ যে ভাষায় যে কথা বলে, সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে। ভারতের স্বাধীনতা আসতো না যদি এই বাংলা না থাকতো, যদি সুভাষ বোস না জন্মাতো, যদি বাঘাযতীন না জন্মাতো, যদি ক্ষুদিরাম না জন্মাতো, তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতা, ভারতবর্ষের আজকে আপনারা যে প্রধানমন্ত্রী, রাষ্ট্র যে মন্ত্রী রয়েছেন, তার অবদান ওইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে রয়েছেন স্বাধীন ভারতবর্ষে, তার অবদান বাংলা দিয়েছে। বাংলাকে আপনি অবমাননা করতে পারেন না। বাংলা আমার মাতৃভাষা। সেই ভাষার জন্য যদি বলতে বলতে প্রাণ যায় তো যাবে, সেই ভাষা ছাড়বো না। সব ভাষাকে আমরা সম্মান করি। সব ভাষাকেই মমতা ব্যানার্জি বলেছেন বারবার করে যে সব ভাষার মানুষ সমান অধিকারে আমার পশ্চিমবঙ্গে থাকবে। কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। আমরা বাংলাদেশি নই। বাংলাদেশ হিস্টোরিক্যাল কারণে একটা আমাদের দুর্ভাগ্য, একটা আলাদা দেশ হয়ে গেছে অনেক দিন আগে। সেটা একটা অন্য দেশ, কিন্তু ভারতবর্ষ আমার দেশ, বাংলা আমার রাজ্য, এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে বাংলা ভাষা, এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা। এই ভাষাকে অবমাননা করতে পারেন না। দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনাল যে আমাদের স্বীকৃত ভাষা তার থেকে সরিয়ে দেওয়া। আমি যখন এই বোনের কাছে শুনলাম কি অত্যাচার, শুধু একটাই দোষ, বাংলায় কথা বলতে পারে, বাংলায় কথা বলে। কিভাবে দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে, বাচ্চাটাকে পর্যন্ত চড় মেরে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। আমাদের ভারতবর্ষে এই রকম ডিভাইড এন্ড রুল পলিটিক্স, যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান সবার উপরে, গরিব মানুষ যেখানে যেখানে বাংলা থেকে গেছে তাদের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু তারপরেও আমরা বলবো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের অন্য রাজ্য থেকেও বাংলায় এসছে, আছেন, প্রত্যেকটা জুট মিলে আছেন, কয়লাতে আছেন, আমাদের যে আয়রনের যে কোম্পানি তাতে কাজ করছেন, বিভিন্ন জায়গায় আছেন। তারা সসম্মানে এখানে থাকবেন, কারণ এই দেশটা আমাদের সকলের দেশ। অত্যাচারের কথা শুনতে চান? একটু আমার বোনের কাছে শুনুন অত্যাচারের কথা। কি হয়েছিল? আমাকে প্রথম দিন হুমকি দেওয়া হয়েছিল। আমার নাম সাজনুর পারভিন, বাড়ি মালদা চাচলে। সাজনুর পারভিন,
সাজনুর পারভীন। স্বামীর নাম মুক্তার খান। শ্বশুরের নাম আজমাল খান। ফরিদা বিবি। বাড়ি চাচল। দিল্লিতে কোথায় থাকতেন? দিল্লিতে থাকতাম আমরা পাণ্ডবনগর, মান্ডাওয়ালি, শ্রীরাম চক। এবার প্রথম কি হলো? প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল। ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল। পুলিশ, মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে, মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল। পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল। থানায় নিয়ে যাওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে। এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিঁড়ে নিয়েছে। মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম, আমাদের কাছে ওই কাগজও আছে, কিন্তু ওনারা বলেছিলেন লাল বাহাদুর হসপিটালে বলেছিল 9টার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য। ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি, বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি। আর মোবাইলও ছিনে নিয়েছে দুটোই। মোবাইল এখনো দিল্লিতে আছে, তাই না? হ্যাঁ, মোবাইল এখনো পুলিশের কাছে আছে। এখানে বিপজ্জনক দিকটা হচ্ছে উনি যা বলছেন না, যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে। এবার কি ভাষায় কি লিখেছে, তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সে তো ওনাদের পক্ষে এখন জানাও সম্ভব না, বলা তো দূরের কথা। ওখানে কি লেখা ছিল বা পরে কি লিখেছে সেগুলো তো জানা সম্ভব না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যেটা মাননীয় ফিরহাদ হাকিম বললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায়, দয়া করে এবার দেখুন
যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, সঠিক কথা বলেছেন, এবং এখানে মহিলাদের উপর, বাচ্চার উপর যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে, ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন। যেভাবে তাদের অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, জিনিসপত্র আটকে রাখা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে। কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা, তিনি কি করবেন সেখানে? কারোর সঙ্গে কারোর দেখা করতে দিচ্ছিল না। এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন, সেগুলো ববিতা নিজে বলে দিচ্ছেন। কিছু বলে কি আছে, যে জায়গাটাতে নিয়ে গেছিল ওই জায়গাটা তো ওরা দেখাচ্ছেই না। এই যে জায়গাটায় ওরা নিয়ে গেছিল সেটা আপনি বলুন, এটা বলুন, এটা আপনি নিজে বলুন, যে যে জায়গাটা নিয়ে গেছিল সেটা, যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফিরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। এটা কোন জায়গা যেখানে আপনি আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, সুনসান জায়গা ছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। পার্কটার নাম জানেন যেখানে না, আমি তো কিছু জানি না, আমি তো ওখানে নতুন ছিলাম। আরো লোক ছিল না, কেউ ছিল না, ওরাই 4 জন ছিল। দুটা মহিলা, পুলিশ কি ইউনিফর্মে ছিল? ওরা সাধারণ ড্রেসে ছিল, আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক, এরকম বলছিল। ওখানেই মারধর করে? আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে, আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে। কে বলেছে? পুলিশ বালা বলেছে থানা থেকে, যেদিন আমাদেরকে ছেড়েছে কালকে। পুলিশ একটা ভিডিও দেখাচ্ছে, সিসিটিভি দেখাচ্ছে, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছেন। সেটা তো বললেন, আর কতবার বলার? ওটা আমাকে যখন সবজি কিনতে যাচ্ছে ওটা দেখাচ্ছে, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা তো দেখাচ্ছে না ওরা। আমি ওখানেও বলেছি ওটা, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা কেন দেখাচ্ছেন না? আর যেখানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মারা হয়েছে, এবং আমার পুরো পাশে আমাকে এমন ভাবে মেরেছে, আল্ট্রাসাউন্ড করার আদেশ দেওয়া হয়েছে, তাহলে আমাকে ওরা কত মেরেছে ওটা ভেবে দেখুন। ওরা আল্ট্রাসাউন্ড করা হয়নি, আর ওরা আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, ওখানে যে কিছু বললে জেল হবে। একটা দিল্লি পুলিশ দাবি করছে যে আপনারা নাকি আপনাদের এক মালদার আত্মীয়ের নির্দেশে আপনারা একটা নাটক করেছেন। না, আমরা ওটা কিছু করিনি। দিল্লি পুলিশ এই যে দাবিটা করছে, এটা কি করবে একটু বলুন ভালো করে। বলছে নাকি আপনারা এখানে আত্মীয় একটা নির্দেশ দিয়েছে, সেই মতো আপনারা একটা নাটক করেছেন। আমরা ওগুলো কিছু করিনি, আমাদেরকে বলাই হয়নি ওগুলো। মালদা থেকে কি শ্বশুর মশাই বলুন, যিনি 25 বছর ধরে দিল্লিতে আছে। আমরা যে ওখানে যে দিল্লিতে থাকছি, তো কি আমরা তো বড় লোক না, আমরা তো গরিব মানুষ। হ্যাঁ, সেই যে এইটা যে কথা বলেছে, তো এটা নাটক করেছে, নাটক না। কেন এই কথাটা বললো বুঝলেন? আজমাল খান। আপনাদের কেউ কি রাজনীতি করে এখানে মালদায় থাকে? তারা কেউ না না না, যাকে বলা হচ্ছে আপনাদের আত্মীয়, তিনি কে? সেখানে আপনার কাছে আমার শ্বশুর একাই, আমার স্বামীও একাই। बापी खान नाम बापी खान का किसी को पहचान दे आप? बापी खान नाम के किसी को पहचान दे आप? हमारा गांव का वो हम लोग का गांव का मेंबर है। अच्छा, हाँ, क्या आपका रिलेटिव है वो? नहीं ऐसे ही हम लोग का गांव वाला है। वो कह रहे हैं कि आप उनके कहने पे आप लोगों ने नहीं, ये गलत है, ये गलत है। नहीं, हम लोग को कुछ नहीं कहा है। उनका कोई बात ही नहीं हुआ है, उनका तो हम नाम ही नहीं लिया है, बातें नहीं हुआ। उनका बारे में कोई पूछा भी नहीं है हमें। जो पूरा घटना घटी है थोड़ा हिंदी में बता दीजिए, क्या क्या हुआ? बता थोड़ा हिंदी में आपके बताइए साथ क्या क्या हुआ? हुआ? क्या अत्याचार हुआ बच्चे के साथ, वो बताइए। आपके साथ और बच्चे के साथ क्या अत्याचार हुआ, ये बताइए। हमें जब वहाँ पे लेके गया था, वहाँ पे ले जाने के बाद उन्होंने हमें 2 चाटा मारा था मेरे को। बताइए शुरू से कहां से लेके गए? पहले दिन जब वो लोग आया था, मेरे पास आधार कार्ड मांगा, बोला अपना आधार कार्ड दिखाओ, पहचान पत्र दिखाओ, कहाँ के हो आप लोग। मैं जब आधार कार्ड निकल के दिया, उन्होंने आधार कार्ड लेने का बोला आपका पति कहाँ गया है?
मैंने बोला मेरा पति काम पे गया, वो मार्केट में काम करता है। जब उनको बोला तो उन्होंने बोला यहाँ से भगना मत, आप लोग बांग्लादेशी हो। मैंने बोला हम बांग्लादेशी नहीं है, हम मालदा डिस्ट्रिक्ट का है, हम कैसे बांग्लादेशी हो सकता है। उन्होंने बोला मालदा मतलब नहीं, पश्चिम बंग मतलब बांग्लादेशी है, आप लोग बांग्ला भाषा से बात करती हो, इसकी मतलब बांग्लादेशी है। तो मैंने बोला उसको, जब हम पश्चिम बंग का तो ममता बनर्जी भी है, फिर वो भी बांग्लादेशी है। बोला वो बाद में दिखा जाएगा, मतलब बांग्ला से बात करने में बांग्लादेशी हो। ये बोलने के बाद वो लोग चला गया, आधार कार्ड भी लेके चला गया मेरा। ले जाने के बाद उसका उल्टा दिन आया 11:30 बजे, दूसरा दिन। तब मेरे को उन्होंने, मेरा लड़की को मैं नहलाने जा रही थी, उन्होंने मेरे को वहीं से लेके चला गया। मेरा लड़का का बनियान पहना के लेके गई हूँ मैं, उनका शरीर में कपड़े नहीं था, बनियान में लेके गई हूँ उसको। जब उन्होंने वहाँ पे लेके गया तो ये जगह ऐसे था, वहाँ पे ना कोई था, एक खाली अस्पताल था जिसका नाम है मंगलम अस्पताल। मैंने वहाँ पे सुना, आदमी बोला मंगलम अस्पताल है ये, और ये सुनसान एकदम पार्क था, कुछ नहीं था, बस जामुन का पेड़ था और पेड़ पूरा पार्क में पेड़ हुआ था। और कोई दूर से आएगा भी ना तो बाहर से नहीं देखेंगे अंदर कोई है, ऐसी जगह पे ले गया था मेरे को उन्होंने। वहाँ पे ले जाने के बाद बोला अपना हस्बैंड को बुलाओ। मैंने बोला वो काम पे गई है, वो रात 10 बजे काम पे से आता है, वो कहाँ से आएगा मेरे पास, वो नहीं आ पाएगा। बोला वो उनको फोन मिला, मैंने बोला मेरे पास फोन नहीं है, हम फोन नहीं चलाते, एक ही फोन है मेरा हस्बैंड के पास। तब उन्होंने मेरे को 2 चाटा मारा। मैंने बोला मारती क्यों, ऐसे मुंह में बात करो, पुलिस वाला थोड़ी ना किसी को मारता है। तो बोला हम लोग पुलिस वाला CID पुलिस वाला है, हम लोग नहीं सुनते, आप लोग बांग्लादेशी हो, हमें सरकार से आना है आपको उठाने का लिए, हम लोगों को आपको उठाना पड़ेगा। मैंने बोला जब उठाना है तो थाने पे ना ले जाओगे, यहाँ क्यों लेके आई हो। तो उन्होंने बोला इतना हम लोग बात नहीं सुनेंगे तुम्हारा, तुम जय श्री राम बोलो फिर छोड़ेंगे। मैंने बोला मैं जय श्री राम नहीं बोलूंगी, क्योंकि मैं कुरान शरीफ पढ़ी हूँ, मैं कैसे जय श्री राम बोलूँ, मैं नहीं बोलूंगी जय श्री राम, मैं मुसलमान हूँ। उन्होंने बोला जय श्री राम नहीं बोलोगे तो पैसा 25,000 पैसा लेके आओ तब छोड़ेंगे। फिर उन्होंने ही फोन मिलाया मेरा पति का पास, उनका मैंने नंबर दिया, मेरे को बोला नंबर दो नहीं तो फिर मारूंगी। और एक तो लात मार दिया था पेट में मेरा, मैं इतना काबू हो गई थी क्योंकि मेरा पहले से बीमार है, मेरे को एक बार लाखों मार दिया था। उस टाइम से मैं बहुत नरम हूँ, मैं ना ताकत हूँ, मेरा हाथ में भी ताकत नहीं है, एक पैर में भी ताकत नहीं है, मैं उनके साथ लड़ाई नहीं करने का वो थी। मेरे को तब उन्होंने बोला मांगाओ पैसा फिर छोड़ूंगी। मैं अपने पति को बोला, मेरे से बुलवाया, मैंने बोला ऐसे ऐसे बात है, मेरे को यहाँ पे रखा है, जगह का नाम नहीं बता रहा इन्होंने, खाली बोल रहा है मंगलम अस्पताल है। तो मेरा पति फिर उसका मम्मी को फोन मिलाया, मेरी सास को। मेरी सास ने एक बैटरी स्कैम में करके पैसा लेके गया है, वो मेरे सास मेरा हाथ में दिया है, मैं उनका हाथ में दिया हूँ। जो जैसे उनको पैसा मिल गया वो वहीं हमें छोड़ के भाग गया। इसके बाद हम लोग जब घर आएंगे रास्ता में भटक गई थी। जब मेरा लड़का को छीना-छीनी किया उन्होंने, मेरा लड़का मिट्टी में गिर गया था, उसका यहाँ पे सिर में भी चोट लगा था और कान से खून निकल गया था, उनका नाखून लग गया था, पूरा खून निकल गया था। अभी भी उनका निशान है कान पे, देख सकते हो तो देख लो, उनको इतना मारा है मेरा बच्चे को। आप कह रही थी कि जो CCTV दिखाया जा रहा है, वो जहाँ मैं रोती थी बैठ के वहाँ का दिखा रहा है, वो लोग जहाँ मेरे को लेके गया है वो नहीं दिखा रहा है। एक बार भी मैंने वहाँ पे भी बोला, जो मेरे जहाँ मेरे को लेके गया वो जगह तो अब दिखाई नहीं हो, वो पार्क तो आ ही नहीं रहा है। तो कह रहा तुम्हें ज्यादा पता है क्या दिल्ली के बारे में, हमें पता है हम कहाँ का निकाला है, ऐसे वो लोग बोल रहा था। बस यही बोल के हमें वो किया था और इतना परेशान कर रहा था पूरा रात मक्खर में, और कहाँ पे किसको रखा था बोलता नहीं था। मेरा देवर बार बार ढूंढने का लिए जा रहा था, उनको बोला था उस थाने का कोई आदमी नहीं हम लोग पकड़ा है, हमारा पास नहीं है, हमें छुपा दिया था। थाने में आपके क्या फोन ले गए थे? मोबाइल फोन था आपके पास? दोनों फोन छीन लिया है करने के बाद ये हुआ है ना, और हमें बहुत पेपरों में साइन करवाया है। अरे किससे उठा 3 साल दिखा দেখুন প্রথমত অত্যাচার করেছে আর দ্বিতীয়ত সেটাকে ধামাচাপা দিতে নেমেছে। প্রথমত অত্যাচার করেছে তারপরে ধামাচাপা দিতে নেমেছে এবং ধামাচাপা দেওয়ার জন্য তারা নানা ধরনের নাটক করেছে। তো সেই পরিস্থিতিতে ওরা কোনো ক্রমে এসছে, মৌসুম সামিরুল ওরা দেখেছেন এবং ফিরহাদ হাকিম আপাতত কবিতা একটু বলে দাও।
আমরা যেটা দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার কথা, মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল, এটা পুরো হঠাৎ করে দিল্লি থেকে যখন পালিয়ে এসছে, আমরা নিয়ে তাদের রেখেছি। এবার আমরা ওদের দেশ যেটা মালদা, সেখানে পৌঁছে দেবো। এবং মমতা ব্যানার্জি যেরকম অ্যানাউন্স করেছে যে প্রত্যেকে যারা ফিরে আসবেন তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া, যেরকম রেশন কার্ড, আধার কার্ড ওদের আছে, অবশ্য রেশন কার্ড আছে, আর যা যা সুবিধা পায় পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সব করে দেওয়ার যে ব্যবস্থা, সেগুলো আমরা ইমিডিয়েটলি ওদের জন্য করে দেবো। আর কালকে ওদের আমরা মালদায় পৌঁছে দেবো। दादा, इस सिलसिले में बीजेपी की तरफ से एक जो है कंप्लेन भी दिल्ली पुलिस को लॉन्च वो कंप्लेन किया है ममता बनर्जी के अगेंस्ट, जो किया है उसके लिए हम लोग आज आपके सामने आए, जो कितना बीजेपी कितना छुड़ा पार्टी है, कितना झूठा पार्टी है, बच्चा को भी नहीं छोड़ता है। जो ओरिजिनल ये मेरे बहन जो आपके सामने बताई, वो जो बताई, आप लोग सब तरह से पूछ ली, तो ये जो बताई ये सत्य घटना है। और हमारा ये घटना एक है, और चारों तरफ जो घट रहा है डबल इंजन सरकार में, हम इसका विरोध कर रहे हैं। और ये विरोध हमारा चलेगा, क्योंकि हमारा मातृभाषा बांग्ला है, और बांग्ला की इज्जत के लिए हमको जितना दूर तक जाना पड़ेगा हम जाएंगे। हाँ, काउंटर कंप्लेंट बोलो। बीजेपी ने ये भी कहा है कि ममता बनर्जी कल अपनी स्पीच में बताई थी कि माइनॉरिटी को लौटाने के लिए बंगाल में, तो बीजेपी ये फिर से झूठा, माइनॉरिटी का मेजोरिटी का बात नहीं है। जो बंगाल के माइग्रेंट्स हैं, जो बाहर गए हैं, माइनॉरिटी के ऊपर भी अत्याचार हो रहा, मथुआ के ऊपर भी अत्याचार हो रहा, राजवंशी के ऊपर भी अत्याचार हो रहा है। इसमें हिंदू मुसलमान बीजेपी करता है, हम इंसान करते हैं, और वो हिंदू मुसलमान करता है। हम इंसान के बात करते हैं। जब राजवंशी के ऊपर अत्याचार हो रहा, मुसलमान के ऊपर अत्याचार हो रहा, मथुआ के ऊपर अत्याचार हो रहा, सबके विरोध हम कर रहे हैं। और ममता बनर्जी सबके लिए बोली है, सबके लिए बोली है, जो सब जो बंगाल के हैं, जो बाहर में सुरक्षित है, आप आ जाइए हमारे पास, अगर एक रोटी है हम आधा आधा खाएंगे। ममता बनर्जी ये कही है। कोई जाति का उन लोग अप्रेजिंग का राजनीति में हमारे ऊपर थोपता है, हम अप्रेजिंग का राजनीति जरूर करते हैं, वो इंसान के अप्रेजिंग, इंसान के लिए। हर इंसान, वो जो भी धर्म का हो, जो भी भाषा का हो, वो हमारे भाई है, उसके लिए हम करते हैं। हमारे भाई है, हिंदू मुस्लिम सिख ईसाई हम सब है भाई भाई। हम भाई के लिए एक भाई दूसरा भाई का आवाज এইটা আমি এখন প্রেসের সামনে বলবো না, जरूर करेंगे कंप्लेन। इस वीडियो को फैब्रिकेटेड और बेसलेस बताया है, तो इसके काउंटर में आप लोग क्या दिल्ली पुलिस के खिलाफ भी कुछ एफआईआर करेंगे? हम क्या करेंगे, हमारे लीगल टीम वो ठीक करेगा। मैं आपके सामने बयान नहीं दूंगा, जब हम कर देंगे तो आपके सामने वो पब्लिक कर देंगे। सर, दो सवाल है। एक, आपको कौन से थाना में लेके गए थे जो पुलिस? मधुबिहार थाना। कौन सा थाना? मधुबिहार थाना पे लेके गया था। और दूसरा सर, कितने सारे माइग्रेंट वर्कर्स अटैक हुए हैं टोटल में पश्चिम बंगाल से, और किन किन राज्यों में? कितने सारे माइग्रेंट वर्कर अट्रैक्ट हुए हैं पश्चिम? अभी तक हम लोग के पास जो डेटा आया है, कैमरा इस तरफ सामने देखिए वो कि हिंदी तो बोलूँ ना, हिंदी जो हो रहा है, देखिए वो लोग 8 महीना से, प्रीवियस 8 महीना से जो कर रहा है, ऑर्गेनाइज करके किसी ग्रुप में 20 बंदा है तो 30 बंदा है उठा ले रहा है। वो स्टेट गवर्नमेंट को कोई भी इंफॉर्मेशन नहीं दे रहा है, कोई भी इंफॉर्मेशन नहीं दे रहा है। जब डिफरेंट डिस्ट्रिक्ट से हम लोग को मालूम पड़ा है कि इस 20 बंदा इस जिला में, इस स्टेट में मतलब पुलिस डिटेन किया है, तब हम लोग जब एसपी और डीएम को देके जब फिजिकल वेरिफिकेशन करके जब भेज रहा हूँ, उसके बाद भी बोल रहा है कि सेटिस्फाइड कीजिए जो वो बांग्लादेशी नहीं है, बंगाल का बाशिंदा है। एक ग्रुप को 7 दिन 8 दिन 10 दिन तक डिटेन कर रख रहा है, कोई भी केस रजिस्टर नहीं कर रहा है, बाद में छोड़ रहा है और 2-4 ग्रुप को पकड़ रहा है।
ये उड़ीसा, गुजरात, दिल्ली ये ऑर्गेनाइज तरीके से कर रहा है। अभी तक जो हम लोग का जो डेटा है ये 1000 से ऊपर डेटा मिला है, मगर उससे भी ज्यादा बहुत सारा लोगों को डिटेक्ट किया था। कोई भी इंफॉर्मेशन इसको छोड़ रहा है, वो भी इंफॉर्मेशन स्टेट गवर्नमेंट के साथ शेयर नहीं कर रहा है। और कुछ केस हुआ है जो घूसपैठ, जो वेरी वेरी इंपॉर्टेंट इशू है। दिल्ली पुलिस ने क्या किया, मैं आप लोगों को रिक्वेस्ट करूंगा बीरभूम जिला का मुरारई विधानसभा में जाइए, थोड़ा जुडिशियरी मैटर है, फिजिकली इन्वेस्टिगेशन करने के लिए आप लोगों को मैं रिक्वेस्ट कर रहा हूं। दिल्ली पुलिस ने 6 बंदा जो जिसका 1956 का जमीन का दलील भी है, 4 जनरेशन पहले का, उसको भी बांग्लादेश में पुशबैक कर दिया, मारधोर के कहां पर भी सिग्नेचर और थंब दिया, जो ये था जो अनपढ़ था उन लोगों को थंब भी किया था, थंब सिंबल। तो उन लोगों को वो करके स्टेट गवर्नमेंट के साथ कोई भी डेटा नहीं शेयर किया। वो उसको बांग्लादेश में अभी है, 8 महीना का प्रेग्नेंट लेडी भी है, 3 माइनर भी है। ওটা হচ্ছে পাইকোট বিধানসভা, গ্রামের নামে আমি ডিটেইলস বলে দেবো। আমি পাইকোট বিধানসভাতে মুরারই বিধানসভা মুরারই থানাতে 3 জন আর পাইকোট থানাতে 3 জন, ঠিক আছে। मुरारई विधानसभा मध्य जो मुरारई जो विधानसभा है उसके मुरारई थाना में 3 एक फैमिली का 3 है और पाईकोट थाना में 3 है। और 5-7 दिन पहले कालिया चौक में मालदा में जिसका 1941 का भी जमीन का दलील है, वो भी अभी बांग्लादेश में है। जो भी बांग्ला बोल रहा है, ये मुतुआ का बहुत सारा लोग है जो पुणे में अरेस्टेड है, अभी भी अरेस्टेड है, आप लोग जा सकते हो, फैमिली कॉन्टेक्ट नंबर देख सकता हूँ। सुजन सरकार जिसको उड़ीसा पुलिस ने बहुत बुरा तरह से मारा था, देवव्रत दास उसको भी बहुत मारा था, बहुत सारा एग्जाम्पल है, 100 आपको एग्जाम्पल दे सकता हूँ। जो बांग्ला बोलता है, जो मुस्लिम नहीं है, उसको भी बुरा तरीके से बहुत पिटा है। और बंगाल में टोटल माइग्रेंट वर्कर है 22 लाख के करीब, जो रजिस्टर्ड माइग्रेंट वर्कर है जो बाहर में जाता है, मगर बंगाल में 1.5 करोड़ से ऊपर लोग यहाँ पे काम करते हैं, सुकून से काम करता है। तो जो तो मेडिकल করতে দেওয়া হয়নি নাকি মেডিকেল করানো হবে যারা নবীরা আপনি বলছেন যে আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, আমি ভারতীয়। বিজেপি পাল্টা একটা কথা বলছে যে আপনি কয়েকদিন আগে একটা স্পিচ রেখেছিলেন, সেখানে 50% উর্দু বলবে পশ্চিমবাংলায়। শুনুন, উর্দু আমরা সম্মান করি, উড়িয়াকেও আমরা সম্মান করি, হিন্দিকেও সম্মান করি। এই যে হিন্দিতে বললাম, আমরা সব ভাষাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্দু ভাষা ইসলামিক ভাষা নয়, উর্দু ভাষাও ভারতের সৃষ্টি হয়েছে, ভারতীয় ভাষা। মনমোহন সিংজি নিজের বোনদের উর্দু ভাষায় চিঠি লেখালেখি হতো, আগেকার দিনে আডবাণীজিও উর্দু ভাষা জানতেন। অটল বিহারী বাজপেয়ীর অনেক এতে ওনার যে শায়েরি মানে ওনার যে কবিতা আছে তার মধ্যে উর্দু অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। সুতরাং যারা মূর্খ তারা উর্দু আর এইসব বলে, অ্যাকচুয়ালি মূর্খরা যারা অর্ধশিক্ষিত তারা এটার কথা বলে। উর্দু ভাষা এটা সুইট ল্যাঙ্গুয়েজ, যেটা ভারতবর্ষের সৃষ্টি, 100% ভারতীয় ভাষা, 100% ভারতীয় ভাষা। এবং ভারতীয় শুধু হিন্দু মুসলমানের কোনো ভাষা হয় না, ভাষা একটা মানুষের ভাষা, একটা প্রান্তের ভাষা। উর্দু নর্থ ইন্ডিয়ার ভাষা, বাংলা আমাদের এখানকার ভাষা। আবার তামিল তেলেগু সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার বেশি বলা হয়, সেখানকার ভাষা। সব ভাষাই ভারতীয় ভাষা, সব ভাষাকেই সম্মান করি আমরা। যে অস্থিরতা করার চেষ্টা করে, যেটা সামিরুল বলল, বাংলায় সেটা সফল হবে না। কারণ যারা যেখান থেকে এসেছেন বাংলায়, তারা নিজের দেশে রয়েছেন, সুরক্ষিত আছেন। যে অস্থিরতার চেষ্টা চলে চালিয়ে যাচ্ছে বিজেপি, সেটা সফল করতে দেব না। আমি এই ফ্যামিলির প্রসঙ্গে একটা কথা বলতে চাই শুধু, কারণ আমি কালকে ওনাদের বাড়ি গেছিলাম, চাঁচলের মক্তমপুর অঞ্চলে ওনাদের বাড়ি। এই যে বলা হচ্ছে যে কোনো একজন রিলেটিভ ওনাদেরকে শিখিয়ে পড়িয়ে সবকিছু বলতে বলেছেন, ওখানে ওদের কিন্তু কোনো রিলেটিভ থাকে না, একটা মেয়ে থাকে। ও কিন্তু এই পরিবার দিল্লি থেকে যা টাকা পয়সা পাঠাতো সেখান থেকে কিন্তু ওর ঘর সংসার চলতো, এমনকি ওদের থাকার পরিস্থিতি পর্যন্ত নেই। তো পুরো ঘটনাটা যা ঘটেছে, তারপর দিল্লির পুলিশ এইগুলো পুরো বানিয়ে এদেরকে বদনাম করার একটা চেষ্টা চলছে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে বদনাম করার একটা চেষ্টা। বলছি যে ওনারা তো এই মুহূর্তে এসেছেন, আজকে সকালে হয়তো এসেছেন, মালদা ফিরবেন, সেখানে থাকার ব্যবস্থাও বলছে নেই, কিভাবে পাশে দাঁড়াবে? সেটা নিশ্চিন্ত থাকতে পারেন। পশ্চিমবঙ্গে যখন ফিরেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মাথার উপর আছেন, মাননীয় মন্ত্রী
ফিরহাদ হাকিম, মহসাম আছে, সামিরুল আছে, প্রশাসন আছে, যা যা করণীয় সমস্তটাই করা হচ্ছে। সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ। আমরা বাংলার মানুষ যারা ফিরে আসবে তাদের এটা সুনিশ্চিত করব। ওদের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল বলছে, আমরা ডুপ্লিকেট বার করে দিচ্ছি। মোবাইল ফোনগুলো নিয়ে নিয়েছিল। ডুপ্লিকেট আমি বার করে দেবো, ওই সব ডুপ্লিকেট বেরিয়ে যাবে। সব জিনিসপত্র ওখানে ফেলে দিয়ে ওরা তো পালিয়ে এসছে, থানার থেকে বেরিয়ে পালিয়ে এসছে। জিনিসপত্র ওখানে রয়েছে, সেটা পরে মহসমার এরা যখন দিল্লি যাবে তখন গিয়ে উদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু এখন এদের সব এখানে যা বাড়িতে থাকতে গেলে যা যা লাগে সব, যারা বাংলার অন্যান্য পরিবার যে ফেসিলিটি পায় সব ফেসিলিটি আমরা করি। আজকে এটার বাইরে এখন একটা শুধু ফ্যামিলি